প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি। ভোটের সময় নিয়ে হবে আলোচনা। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে ইলেকশন জেনোসাইডের শঙ্কা জামায়াতের। ১৩ বছরেও আলোর মুখ দেখেনি সাগর রুনি হত্যা মামলা। ১১৫ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমার তারিখ। শিগগিরই রহস্য উদ্ঘাটন হবে আশা পিবিআই প্রধানের। সেবা নিতে এসে ফিরছেন রোগ নিয়ে। ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। নেই যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা। এক্ষুনি সতর্ক হওয়ার তাগিদ। শুল্ক বাড়ানোয় অস্থির ফলের বাজার। নাগালের বাইরে আপেল, কমলা, আঙ্গুর। কেজিতে দাম বেড়েছে ৯০ টাকা পর্যন্ত। রমজানে আরও চড়া হওয়ার শঙ্কা ক্রেতা বিক্রেতার। এবং সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা নিয়ে নেতানিয়াহুর মন্তব্যের নিন্দা জানালো রিয়াদ। সকালের সময়ের সঙ্গে আছি আমি শামিমা শাম্মী। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে আলোচনা করবে বিএনপি। রোববার ইসির সঙ্গে মত বিনিময় শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান আরও জানান, সংস্কার কমিশনের প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের অন্তরায় হলে বাধা দেওয়া হবে। এদিকে যুক্তরাষ্ট্র থেকে ফিরে দলটির মহাসচিব বলেন, শেখ হাসিনার পাতা ফাঁদে পা দেয়া যাবে না। সবাইকে সতর্ক হয়ে ধীরে পদক্ষেপ নিতে হবে। এ সময় অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানান মির্জা ফখরুল। অন্য নেতারা জানান, দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবে না বিএনপি। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কমিশন কি করছে, প্রস্তুতি বা কতটুকু, এসব বিষয় জানতে রোববার বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে যান বিএনপির ৩ শীর্ষ নেতা। মতবিনিময় করেন নির্বাচন কমিশনারদের সঙ্গে। পরে গণমাধ্যমে কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জানান, ভোটার তালিকা নিয়ে আলোচনা হলেও নির্বাচন কবে হবে তা নিয়ে কোনো কথা হয়নি। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা হবে। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব। একই দিনে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বলেন, সংস্কারের নামে নির্বাচনে কালক্ষেপণ মেনে নেবে না দেশের জনগণ। সময় মতো যৌক্তিক টাইমে নির্বাচনটা দেন, সবাই অদৃশ্য শক্তিগুলিকে দৃশ্যমান করতে হবে আমাদের ভাবনা। তারপরে আরেকটা ধাক্কা দিতে হবে। রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রস্তাবনা তুলে ধরে নগরীর সেগুনবাগিচা হাই স্কুল মাঠে শাহবাগ থানা বিএনপির কর্মশালায় যোগ দেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চায় না মন্তব্য করে তিনি বলেন, দেশে কোনো অশান্তি সৃষ্টি করতে দেবে না বিএনপি। আমরা এত বছর আন্দোলন করেছি কি জন্য ভাই? ভোটের অধিকারের জন্য। আজকে সেই সম্বন্ধে কথা বলা যাবে না। বোঝা যায় নির্বাচন হলে আপনাদের অনেকের ভরাডুবি হবে, সেই ভয়ে আপনারা নির্বাচনে যেতে চান না। কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে যাতে দেশটা একটা অস্বস্তিকর অবস্থার মধ্যে থাকে। কোন অবস্থাতে বিএনপি বাংলাদেশকে অস্থিতিশীল হতে দেবে না। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় শেখ হাসিনার ফাঁদে পা না দিতে দেশবাসীকে আহ্বান জানান মির্জা ফখরুল। স্বাগত জানান অপারেশন ডেভিল হান্টকে। ডেভিল তো একমাত্র অপারেশন ডেভিল হান্ট তো আমরা ফ্যাসিস্ট সরকারকেই জানি। এতদিন একটা বোধোদয় হয়েছে, সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন পা না দিই। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে ফ্যাসিস্ট যে রেজিম ছিল, সেই রেজিমই তার জন্য দায়ী। ছাত্র জনতার অভ্যুত্থানে অর্জিত সফলতা ধরে রাখতে খারাপ পদক্ষেপ না নেয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বর্তমান পরিস্থিতিতে ভোট হলে ইলেকশন জেনোসাইড হওয়ার শঙ্কা প্রকাশ করে অত্যাবশ্যকীয় সংস্কার করেই ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রোববার বিকেলে সিলেটে মুসলিম সাহিত্য সংসদের আয়োজনে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশে এখনও ফ্যাসিস্টের দোসরা ঘাপটি মেরে রয়েছে। তাদের নির্মূল করতে ডেভিল হান্টের মতো অভিযান বেশি করে চালানো উচিত। পরে শতাধিক শিক্ষার্থীর হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন জামায়াত আমির।
নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। রিয়েলি ডেভিল তো আছেই সমাজে, সেই ডেভিল হান্ট যদি হয় 18 কোটি মানুষ, সশস্ত্র বাহিনী সহ যারা যৌথ বাহিনীর এই অভিযান পরিচালনা করবেন তাদের জন্য দোয়া করবে এবং তাদের সাথে থাকবে। কোনো দলের পক্ষে বিপক্ষে নয়, সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকতে চায় বলে জানিয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। রাজনৈতিক নিয়ন্ত্রণের কারণে ইসির বদনাম হওয়ায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার আহ্বান তার। গ্রহণযোগ্যতা আর নিরপেক্ষতার ক্ষেত্রে প্রধান রাজনৈতিক দলগুলোর কাছে গত 15 বছরে বরাবরই প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন কমিশন। রোববার আগারগাঁও নির্বাচন ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার বললেন, ইসির বিরুদ্ধে এমন অভিযোগ কমিশন প্রধান হিসেবে তার গায়ে লাগে। প্রশ্ন রাখেন, দেশে কি শুধু নির্বাচন কমিশনই নষ্ট হয়ে গেছে? ইলেকশন কমিশনকে যখন কেউ সমালোচনা করে, এখন আমার গায়ে তীরের মতো লাগে, বিকজ আই ওন দিস অর্গানাইজেশন। রাজনৈতিক নিয়ন্ত্রণ অন দ্য ইলেকশন কমিশন, এটা আমার কাছে খুব বড় কারণ মনে হয়েছে অতীতে। এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে সিইসি বললেন, বর্তমান কমিশন রাজনীতিতে জড়াবে না, তাদের যে দায়িত্ব সেভাবেই কাজ করবেন। আমরা ইলেকশন কমিশনে যারা আছি রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না, আমরা নিরপেক্ষ থাকতে চাই। নির্বাচন কমিশন বিটের সংগঠন আরএফইডি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সিইসি। বক্তব্যে সবার সহযোগিতা কামনা করে নাসির উদ্দিন বলেন, ইসির একার পক্ষে নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা সম্ভব নয়। আপনারা আমাদেরকে সাহায্য করবেন। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে আটক করা হয়েছে। গাজীপুরের শ্রীপুরের মাটির মসজিদ এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সদস্যকে সঙ্গে নিয়ে অপারেশন ডেভিল হান্টে নামে শ্রীপুর থানা পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে 5তলা ভবনের 4র্থ তলায় তল্লাশি চালানো হয়। পরে সেখান থেকে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে আটক করে পুলিশ। দীর্ঘ 2 মাস ধরে ভবনটিতে চয়ন ইসলাম অবস্থান করছিলেন বলে জানা গেছে। 13 বছরে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পিছিয়েছে 115 বার। তদন্ত সংস্থা বদল হয়েছে 4 বার। সবশেষ পিবিআই প্রধানকে আহ্বায়ক করে গঠিত হয়েছে উচ্চ ক্ষমতার টাস্কফোর্স। এবার হত্যা রহস্য উদ্ঘাটনে আশাবাদী পিবিআই প্রধান ও বাদীপক্ষের আইনজীবী। তবে আশার বাণী শুনতে শুনতে ক্লান্ত পরিবারের সদস্যরা, চান ন্যায় বিচার। তদন্তের গতি প্রকৃতি জানার চেষ্টা করেছেন আমান নবী। দেখে আসবো রিপোর্টটি। 2012 সালের 11 ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি। থানা, ডিবি ও র্যাবের তদন্তেও ভেদ হয়নি রহস্য। উল্টো 1 যুগ ধরে তদন্ত করেও প্রতিবেদন জমা দিতে ব্যর্থ র্যাব। আদালতের রিপোর্ট জমা দিতে তারিখ পড়েছে রেকর্ড 115 বার। র্যাবের তদন্তে উঠে আসা সন্দিগ্ধ 2 জন ঘাতকের ডিএনএ স্যাম্পল ম্যাচিংয়ে বিগত সরকারের অনীহা নিয়েও আছে নানা প্রশ্ন। আমরা বলেছিলাম আদালতের কাছে যে গভর্নমেন্টকে বলা হোক গুগলের কাছে যে ওই সময় ওই রাতের বেলা ওখানে কারা কারা গিয়েছে সেই স্যাটেলাইট ইমেজটা যদি পাওয়া যায়, ভিডিও ইমেজ, তাহলে সেখান থেকে হয়তো আইডেন্টিফাই করা যাবে কারা কারা ও বাসায় ঢুকেছে। তখন হয়তো ডিএনএ টেস্টটা করার সুবিধা হবে। কিন্তু আমি যখন আবেদন করলাম সেখানে সরকারের অ্যাটর্নি জেনারেল অফিস কিন্তু আবেদনটার বিরোধিতা করেছে এবং এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটার পিছনে কোনো একটা রহস্য আছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর উচ্চ আদালতের আদেশে সাগর রুনি হত্যা মামলার তদন্তে গেল নভেম্বর থেকে পিবিআই প্রধানের নেতৃত্বে কাজ করছে টাস্কফোর্স। 3 মাসে কতদূর এগিয়েছে তদন্ত? এই যে 12 বছর যে তদন্ত করা হয়েছে, 12 বছর তদন্তে কি পাইছিল এরা আবার প্রথম থেকে এটাকে রিভিউ করতে হইতেছে। যারা অতীতে ইন্টারভিউ দিয়েছিল তাদেরকে বক্তব্য নেওয়া হচ্ছে। 6 মাসের মধ্যে কি এটা সম্পন্ন হবে? আশা করি। বাদীর আইনজীবী বলছেন, অন্তর্বর্তী সরকারের আন্তরিকতার ঘাটতি নেই, তবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ায় মামলাটির অনেক আলামত খুঁজে পাওয়া মুশকিল হবে। 4 এপ্রিল পর্যন্ত সময় আছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য অগ্রগতি হবে এবং এই ব্যাপারে যে সমস্ত দক্ষ অফিসারদেরকে ইনভলভ করা হয়েছে
তাদের তদন্তের ক্ষেত্রে খুব ভালো ট্র্যাক রেকর্ড আছে। সরকারের আন্তরিকতার আর কোনো অভাব নেই, কিন্তু বাকিটা নির্ভর করছে টেকনিক্যাল কিছু এভিডেন্স আছে, ডিএনএ টেস্ট সহ, সেগুলো নিয়ে পর্যালোচনা করছে। পিবিআই অফিসাররা আমাদের সঙ্গে কথা বলছেন। আমরা আশা করি তারা সাকসেসফুলি কিছু একটা বের করতে পারবে। একটাই শুধু এখানে চ্যালেঞ্জিং বিষয় আছে, যেহেতু ঘটনা অনেক দিন পার হয়ে গেছে, সেই জন্য এভিডেন্স সংরক্ষণ করার ক্ষেত্রে অনেক এভিডেন্সই হয়তো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে। মামলার বাদী ও রুনির ভাই বলছেন, কোনো অবস্থায় ঘাতকদের রক্ষা করার চেষ্টা সফল হতে দেওয়া হবে না। ধামাচাপা দেওয়ার চেষ্টা আমার মনে হয় না সফল হবে বা আমরা মেনে নিব। হ্যাঁ, কিন্তু যখন যারা তদন্ত সংস্থার সাথে ছিলেন, যারা এই তদন্তের সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত ছিলেন, তাদের তো অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমি মনে করি, কারণ তারা, আমার ধারণা, তারা অনেক কিছু জানে। আমাদের কাছে আসলে হোপফুল হওয়ার কিছু নাই যতক্ষণ পর্যন্ত আমি রেজাল্ট না পাবো। আমরা আশা তো সারা জীবনই করবো যেটার বিচার আমরা হবে। হ্যাঁ, আবার আমরা আসলে তো দেখেছি কিভাবে একদম চোখের সামনে কি একটা জিনিসকে কিভাবে ধামাচাপা দেওয়া হয়। এই মামলায় গ্রেপ্তার মেহরুন রুনির বন্ধু তানভীর রহমান সহ 8 আসামির কেউই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেননি। 13 বছরে এই ক্লুলেস ডাবল মার্ডারের অবশিষ্ট আলামতের অনেক কিছুই আগের মতো নেই। টাস্কফোর্সকে বেঁধে দেওয়ার সময় শেষ হতে হতে দেখা যাবে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আরও কয়েক দফা পিছিয়ে গেছে। তবুও পিবিআইয়ের কাছে বিচার প্রার্থীদের প্রত্যাশা একটি সুষ্ঠু তদন্ত প্রতিবেদন। আমান নবী, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ে আরও থাকছে অস্থিরতা, অসন্তোষ পরিস্থিতিতেও দেশের তৈরি পোশাক খাতের বাজিমাত। অর্থ বছরের 7 মাসে রফতানি 23.5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য, আগের বছরের তুলনায় 2.5 বিলিয়ন। হাসপাতাল নয়, যেন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে বরিশাল বিভাগের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। 6 জেলার 42টি হাসপাতালের বেশিরভাগেরই নেই বর্জ্য ব্যবস্থাপনা। এতে পরিবেশ বিপর্যয়ের সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকেই প্রতিনিয়ত রোগ ছড়াচ্ছে। তবে এ বিষয়ে আরও সতর্ক হওয়ার কথা বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। হাসপাতাল নয়, যেন ময়লা আবর্জনার ভাগাড়। 100 শয্যার ঝালকাঠি জেলা সদর হাসপাতালের এমন অবস্থা। জেলার প্রধান স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটিতে নেই কোনো ময়লা আবর্জনার ডাম্পিং স্টেশন। আবর্জনার স্তূপের মধ্যে চলছে জেলা সদর হাসপাতাল ও মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কার্যক্রম। ড্রেনেজ ব্যবস্থারও একই দশা। এখানে মানুষ আসে রোগ নিরাময় করার জন্য, কিন্তু এখানে চারপাশে যে ময়লা, এতে আরো অসুস্থ হয়ে যাবে রোগীরা। হাসপাতালে নির্দিষ্ট কোনো জায়গা নাই, এই জন্য আমরা ওই ডোবায়, ওই পুকুরে আমরা ময়লা ফালাই। ডাম্পিং স্টেশনের জন্য আমরা পিডব্লিউডিকে ইতিপূর্বে পত্র দিয়েছি, প্রাক্কলন পাস হলেই তারা কাজ শুরু করবে। পিরোজপুর জেলা সদর হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছে হাসপাতালের সামনের খোলা স্থানে। 100 শয্যা হাসপাতাল ভবনের প্রবেশপথে আছে একটি ডাস্টবিন, তবে নিরাপদ ব্যবস্থাপনার জন্য নেই কোনো ডাম্পিং স্টেশন। মেইন গেটের সামনেই দুটি ডাস্টবিন, সেখানে এগুলো ফেলা হয়। খুব কাছাকাছি ময়লাগুলো, অনেক বেশি ময়লা, যার কারণে গন্ধে হাঁটা যায় না। শিশুরা আসতে যাচ্ছে, এবার মানুষের ভিতর হয়তো ব্যাপক আকারে এই রোগই ছড়িয়ে যেতে পারে। বেহাল দশা ভোলার 250 শয্যা জেনারেল হাসপাতালেরও। যেভাবে পারছে ময়লা আবর্জনা ফেলছে এদিক সেদিক। দুর্গন্ধ, পরিবেশ বিপর্যয়ের আখড়া যেন হাসপাতালগুলোই। প্রতিদিন ময়লা পরিষ্কার করি আইনা থুই, কিন্তু পৌরসভার এর পরেও ময়লা নেয় না। ডাস্টবিনের ভিতরে ময়লা ফালানোর কথা, কিন্তু ডাস্টবিনে ফালায় না, ফালায় সব সাইডে। বরিশাল বিভাগের সবচেয়ে বড় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রও একই। গড়ে 3000 রোগী প্রতিদিন যে হাসপাতালে সেবা নেন, সেখানেও ডাম্পিং স্টেশন নামে মাত্র। পরিবেশ সম্মত বর্জ্য ব্যবস্থাপনা না থাকায় হাসপাতালই যেন হয়ে উঠেছে রোগ ছড়ানোর ক্ষেত্র। সুরক্ষা সামগ্রী ছাড়াই সিটি কর্পোরেশনের কর্মীরা এসব ক্লিনিক্যাল বর্জ্য শহরের কাউনিয়ায় স্তূপ করেন প্রতিদিন। মেডিকেল বর্জ্য অবশ্যই ক্ষতিকারক, এতে যোগ জীবাণু থাকে, বিষাক্ত পদার্থ থাকে, রাসায়নিক থাকে। হাসপাতালের বর্জ্য যদি এইভাবে ফেলানো হয়, পরিবেশের জন্য যেমন ঝুঁকি, যেমন সুস্থ মানুষের জন্য বিকট সমস্যা। স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোই যখন স্বাস্থ্যের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে, তখন এর তদারকি সংস্থার কর্তারা বলছেন সতর্ক হবেন আরও। আমরা এই ব্যাপারটাকে গুরুত্বের সাথে নিয়েছি এবং যদি কোথাও এরকম অবস্থা থাকে, আমি খুব স্বল্প সময়ের মধ্যেই সেটা বর্জ্য ব্যবস্থা যাতে একটা সুন্দর ব্যবস্থাপনা থাকে সেটা আমি করব। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বাইরে বিভাগের 6 জেলায় 41টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। এদিকে ঝালকাঠিতে সরকারি হাসপাতালে হয় না বেশিরভাগ স্বাস্থ্য পরীক্ষা। বেসরকারি হাসপাতাল ক্লিনিকের কাছে অনেকটা জিম্মি সেবা প্রত্যাশীরা। তবে সেখানেও সঠিক সেবা মিলছে না বলে অভিযোগ রোগীদের। হাসপাতালগুলো তদারকি করে সেবার মান বাড়ানোর আশ্বাস সিভিল সার্জনের। পলাশায়ের পাঠানো তথ্য ও শামীম হোসেনের ছবিতে রিপোর্ট।
এক্স-রে, আলট্রাসোনোগ্রাম, ইসিজি সহ বেশিরভাগ দামি যন্ত্রপাতির যান্ত্রিক ত্রুটির অজুহাতে ঝালকাঠির সরকারি হাসপাতালগুলোতে হয় না পরীক্ষা। প্যাথোলজিতেও একই দশা। ডাক্তারের প্রাইভেট চেম্বার এবং ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোতেই চিকিৎসা সেবা নিতে হয় রোগীদের। জেলায় 35টি ডায়াগনস্টিক সেন্টার ও 17টি ক্লিনিক রয়েছে, তবে আশানুরূপ স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত রোগীরা। এর সঙ্গে আমাদের হাসপাতালের অনেক স্টাফ জড়িত, যারা এগুলির সঙ্গে মালিকানায় জড়িত। ফলে হাসপাতালে আমরা যখন রোগী নিয়ে আসি, এই রোগী হাসপাতালে চিকিৎসার পরিবর্তে ডায়াগনস্টিক সেন্টারে পাঠানোর জন্য এরা খুব উৎসাহিত হয়। পয়সার অভাবে করতে পারিনি, এসিজি এক্সরে দিয়েছে, খালি এক্সরে করছি, আর হ্যাঁ বাহিরে দিয়েছে করতে। এই জায়গায় যে ট্রিটমেন্ট চলে সেইটা করতে পারে না দালালের কারণে। সিভিল সার্জন বলছেন ক্লিনিকগুলোতে নিয়মিত তদারকি করা হচ্ছে না। ঝালকাঠিতে লাইসেন্স ছাড়া কোনো প্রতিষ্ঠান নেই। আর দ্বিতীয় যেটা হয়েছে যে ঝালকাঠিতে ওই ধরনের আমরা কোনো বড় ধরনের কোনো অভিযোগও পাইনি যে কারো ভুয়া রিপোর্ট দিচ্ছে বা ব্যবসায়িক ক্ষতি হচ্ছে, ভুয়া ব্যবসা করতেছে, এই ধরনের কোনো অভিযোগ পাইনি। পেলে আমরা সেই ধরনের ব্যবস্থা নেব। ঝালকাঠি জেলায় প্রায় 8 লাখ মানুষের বসবাস রয়েছে। সময় সংবাদ, ঝালকাঠি। রাজনৈতিক অস্থিরতা, বন্যা এবং চরম শ্রমিক অসন্তোষের পরেও চলতি অর্থবছরের 7 মাসে $23.5 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ, যা গত অর্থবছরের এই সময়ের তুলনায় $2.5 বিলিয়ন বেশি। আর্থিক ক্ষতির সংখ্যা সত্ত্বেও বিদেশি বায়ারদের কোনো অফার ফিরিয়ে না দিয়ে তৈরি পোশাক খাতের অগ্রগতি ধরে রেখেছেন দেশের গার্মেন্টস ব্যবসায়ীরা। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বিজিএমই এর সবশেষ তথ্য অনুযায়ী 2024-25 অর্থ বছরের 7 মাস অর্থাৎ জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত 23.55 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে বাংলাদেশ। রফতানি প্রবৃদ্ধি হয়েছে অন্তত 12%। এর মধ্যে অর্থ বছরের শুরুর প্রথম 2 মাস রাজনৈতিক অস্থিরতা, পরের 1 মাস ভয়ঙ্কর বন্যা এবং পরবর্তীতে চরম শ্রমিক অসন্তোষ রফতানির পরিমাণ তুলনামূলক কমে গিয়েছিল। নানাবিধ অসুবিধার সত্ত্বেও তারা এটা করতে পেরেছে। হয়তো অনেকের ইয়ার হয়েছে বা ডিলে হয়েছে, ডিলের পরও এই এক্সপোর্টগুলো আমরা ধরে রেখেছি। মন্দা পরিস্থিতি কাটিয়ে ইউরোপ আমেরিকার পোশাকের বাজার আগের অবস্থায় ফিরতে শুরু করায় সব ধরনের সংকট কাটিয়ে ডিসেম্বর থেকে রপ্তানির পরিমাণ বাড়ছে বাংলাদেশের। বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়ায় 2023-24 অর্থ বছরে এই সময় তৈরি পোশাকের রপ্তানির পরিমাণ ছিল $21 বিলিয়ন মার্কিন ডলার। আমাদের কিন্তু অনেক নতুন মার্কেট সৃষ্টি হয়েছে, যেসব মার্কেটের মধ্যে আমরা হেভি আইটেমগুলো এক্সপোর্ট করতে পারছি এবং এগুলোর ভ্যালুটা অনেকাংশে বেশি। এক্ষেত্রে চীনের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 10% শুল্ক আরোপ করার ফলে বাংলাদেশে বেড়েছে ফ্রি অফ কস্টের অর্ডার। শুরুর দিকে বাংলাদেশি গার্মেন্টস মালিকেরা কম দামি প্রোডাক্ট হিসেবে পরিচিত বেবি স্যুট, টি শার্ট কিংবা শর্টস উৎপাদন করত। এরপর চাহিদা বাড়ায় দামি প্রোডাক্ট হিসেবে পরিচিত জ্যাকেট, ব্লেজার কিংবা ট্রাউজার উৎপাদন করেছে। আর এখন এসে বিশ্ববাজারের প্রতিযোগিতা টিকে থাকতে সব ধরনের পণ্যের উৎপাদন করছে। বায়ারদের কোনো অফারই ফিরিয়ে দিচ্ছেন না বাংলাদেশি গার্মেন্টস মালিকেরা। তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে বিগত বছরগুলোর মতো এবারও এগিয়ে রয়েছে নিটওয়্যার পণ্য। গত 7 মাসে বাংলাদেশের ব্যবসায়ীরা $12.68 বিলিয়ন মার্কিন ডলারের নিটওয়্যার পণ্য এবং $10.86 বিলিয়ন মার্কিন ডলারের ওভেন পণ্য রফতানি করেছে। আমি চাই আমার স্পেসটা অকুপাই করে ফেলতে, আরেকজন চাইবে তার স্পেসটা আগামী 4 মাসের জন্য সিকিউর করে রাখতে। এই জন্য আসলে আমরা মার্কেটিংয়ের জায়গায় কখনো অর্ডারকে রিফিউজ করে না। বিগত 2022-23 অর্থ বছরে 38.14 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি হলো 2023-24 অর্থ বছরে অন্তত 5% কমে 36.15 বিলিয়ন মার্কিন ডলারে নেমে এসেছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কয়েক সপ্তাহ ধরে অস্থির দেশের ফলের বাজার। তাজা ফল আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় কমেছে সরবরাহ। বিপরীতে সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম বেড়েছে 20 থেকে 90 টাকা। এতে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আপেল, কমলা, আঙ্গুর, নাশপাতির মতো দরকারি নানা ফল। রমজানে ফলের বাজার আরও চড়ে যাওয়ার শঙ্কায় ক্রেতা বিক্রেতা। পুষ্টির যোগান দিতে বছর জুড়েই চাহিদা থাকে আপেল, কমলা, আঙুর, বেদানা, নাশপাতি সহ নানা ফলের।
তবে ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানি করা এসব ফলের দাম এমনিতেই বেড়েছে। এর মধ্যে আমদানিতে সম্পূরক শুল্ক বাড়ানোয় পুষ্টির উপাদানটি চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে। আমাদের তো এটা দাম বাড়লেও খাওয়া লাগবে, কমলেও খাওয়া লাগবে, কম হইলে ভালো না। অনেক বেশি, এটা আরো কম হওয়া উচিত। অনেকে আছে হাসপাতালে রুগী ভর্তি আছে, এই জায়গায় আসে বিশেষ প্রয়োজনে, অনেক সময় তাদের হিমশিম খাইতে হয়, এই জায়গায় ওই জায়গায় ঘুরেও আসলে কম কোথাও পাইতেছেন, একই দাম, সব জায়গায় একই দাম। এখন অনেক বেশি দাম, কম হইলে গেলে সুবিধা হইতো আর কি। খুচরা বিক্রেতারা জানান, উচ্চ মূল্যে আমদানি করা ফল আঙুর, নাশপাতির দাম সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 70 টাকা, 20 থেকে 60 টাকা বেড়েছে আপেল, কমলার দাম। এদিকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি আদায়ে বন্দর থেকে ফল খালাস ও বাজারে সরবরাহ কমিয়েছেন ব্যবসায়ীরা। এভাবে চলতে থাকলে রমজানে কঠিন সময় পার করতে হবে এমন শঙ্কা ভোক্তা ও খুচরা বিক্রেতাদের। মাঝে দিয়ে যখন ফলের দাম কম ছিল, সাধারণ পাবলিক 2-1 কেজি ফল নিয়ে খাইছে। এখন মনে করেন জায়গার তো দাম কমে না, জায়গার দাম কমলে না আমরা খুচরা বাজারের দাম কমবে। সব মালের ভ্যাট বসার কারণে ফলের দাম বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে কাস্টমার ফল কিনতেছে না, আমাদের বেচা অনেক কমে গেছে। শুল্ক না কমলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি ও খালাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আমদানিকারকরা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। ন্যায্য মূল্য না পাওয়ায় বিপাকে রংপুর অঞ্চলের আলু চাষিরা। লাভ তো দূরের কথা, উঠছে না উৎপাদন খরচও। একই সঙ্গে মরার উপর খাড়ার ঘা, হিমাগারে আলু সংরক্ষণের খরচ। বস্তা প্রতি অগ্রিম গুনতে হবে 100 টাকা করে। চাষিদের অভিযোগ, সিন্ডিকেট করে ভাড়া বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। অন্যদিকে হিমাগার মালিকরা বলছেন, বাড়তি ভাড়া বা অগ্রিম টাকা দিতে অসুবিধা হবে কৃষকদের। তারিকুল ইসলামের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। চলতি মৌসুমে অতিরিক্ত দামে আলুর বীজ কেনার পাশাপাশি সার ও কীটনাশকেও কৃষকদের গুনতে হয়েছে বাড়তি খরচ। ফলে এবছর প্রতি হেক্টর জমিতে আলুর উৎপাদনে কৃষকদের ব্যয় বেড়েছে 40 থেকে 50 হাজার টাকা। ভরা মৌসুমেও নেই আলুর দাম। প্রতি কেজি আলুতে প্রায় 20 টাকা উৎপাদন খরচ পড়লেও মাঠে কৃষকদের আলু বিক্রি করতে হচ্ছে 9 থেকে 10 টাকায়। এতে চরম বিপাকে পড়েছেন আলু চাষিরা। আমি অগ্রিম আলু করছি কিছু, 9 টাকা কেজি বিক্রি করছি, তাতে দেখা যায় আমার 24 শতকে প্রায় 10 থেকে 12 হাজার টাকা তো বেশি লস আসে। বীজ কিনলাম হইলো 120 টাকা কেজি, কোনটাই খরচ বেশি, সারের দাম বেশি। কৃষকদের অভিযোগ, গত বছর 60 থেকে 70 কেজির আলুর বস্তা হিমাগারে সংরক্ষণে খরচ পড়েছে 350 টাকা থেকে 385 টাকা পর্যন্ত। তবে এবার আলুর কেজি প্রতি 8 টাকা সংরক্ষণ ব্যয় নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন। একই সঙ্গে প্রতি বস্তায় অগ্রিম গুনতে হবে 100 টাকা করে। ফলে হিমাগার সিন্ডিকেটের কারণে অনেক চাষী আলু সংরক্ষণ করতে পারবেন না। বিকল্প ব্যবস্থা হিসেবে আলু রপ্তানির সুযোগ সৃষ্টির দাবি ব্যবসায়ীদের। মাঠে মারা যাব, কি করি আমরা, এই সংসার চালাবো কি করি, আমরা কি করব? কেজি প্রতি আমাদের 20 টাকা গায়ে পড়ে গেছে আলু। তো এখন যে আলুর যে বাজার, তাতে আমাদের কৃষকের তো অনেক চরম ক্ষতি। যদি আমাদের বিভিন্ন দেশে যদি রপ্তানি করার সুযোগ থাকতো, কৃষকের কাছে সরাসরি নিয়ে যাইতো, কৃষকের টাকা পাইতো। এদিকে ভাড়া বৃদ্ধি কিংবা অগ্রিম টাকা দিতে কারো কোনো অসুবিধা হবে না বলে দাবি হিমাগার মালিকদের। অনেকের সময় মাল নিতে হুড়াহুড়ি হবে, হুড়াহুড়ি পরিবর্তিতে মানুষ আগামমুখী নিয়ে যাচ্ছে, যার যেহেতু প্রয়োজন। চলতি বছর রংপুর অঞ্চলে আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 27 লাখ মেট্রিক টন। আর 71টি হিমাগারে আলুর ধারণ ক্ষমতা 7,32,572 মেট্রিক টন। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। তীব্র পানি সংকটে পিরোজপুর পৌরসভার বাসিন্দারা। প্রতি ঘন্টায় 10 লাখ লিটার পানির চাহিদা থাকলেও মিলছে মাত্র 2.5 থেকে 3 লাখ। তাও নির্দিষ্ট একটি সময়ে 20 থেকে 25 মিনিট মেলে পানি। এতে লাইনে দাঁড়িয়েও পানি না পেয়ে খালি কলস নিয়ে ফিরে যান অনেকে। সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। জিয়াউল হকের তথ্য, ছবিতে রিপোর্ট। প্রতি ঘন্টায় পানির চাহিদা 10 লাখ লিটার, কিন্তু যোগান দেয়া হচ্ছে মাত্র 2.5 থেকে 3 লাখ। এমন সংকটের কারণে ঘোষণা দেয়া হয় প্রতিদিন পৌরসভায় পানি দেয়া হবে 1 ঘন্টা, কিন্তু সেটি কথার মধ্যে সীমাবদ্ধ। 20 থেকে 25 মিনিট পরই বন্ধ হয়ে যায় সাপ্লাইয়ের পানি। এতে কেউ পাইতো, কেউ পায় না। অনেকেই খালি কলস আর গ্যালন নিয়ে ফিরে যান বাড়ি।
গত কয়েক বছর ধরেই পিরোজপুর পৌরসভার বাসিন্দারা ভুগছেন তীব্র পানি সংকটে। 1983 সালে সুপেয় পানির জন্য জেলার জনস্বাস্থ্য বিভাগ চালু করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট। মূলত জেলার নদ নদী থেকে উত্তোলন করে পানি জমা করা হয় শোধনাগারে, সেখান থেকেই বাসা বাড়িতে সরবরাহ করা হয়। কিন্তু শুষ্ক মৌসুমে নদীতে পানি শুকিয়ে গেলে এই সংকট আরও তীব্র হয়। এতে চরম ভোগান্তি পোহাতে হয় পৌরবাসীর। পানি আসে না, মোটর চালে অনেক তাড়না হরি হাতে উঠে না, একটু দিলে হ্যাঁ আসে কাদা, হ্যাঁ খাওয়ার মতন না, গন্ধ। মানুষে অনেক করে গেট লাগাই দেয়, কেউ বলে পানি দেওয়া যাবে না। সামনে রমজান আসছে, সবারই ভোগান্তি। আমার যেমন হাফ কিলোমিটার দূরে বাসা, একদিন পর একদিন একটু পানি দেয়, কেউ 2 কলস পায়, কেউ পায় না। পানি সংকটের বোঝা কতদিন মাথায় নিয়ে দিন পার করবেন পৌরসভার বাসিন্দারা? এমন প্রশ্নের জবাবে সংশ্লিষ্টরা বলছেন সমস্যা সমাধানে দ্রুত নেওয়া হবে কার্যকরী পদক্ষেপ। নতুন ট্রিটমেন্ট প্লান্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লাস ফ্যাকাল সেলাস ম্যানেজমেন্ট, এই 3টা উপরে অর্থায়ন করবে ফ্রান্স সরকার। এটা আমরা অচিরেই এই প্রকল্পটা পেতে যাচ্ছি। এই ট্রিটমেন্ট প্ল্যানটা যদি হবে ইনশাল্লাহ, তাহলে হয়তো দেখা যাবে যে পৌরসভার মানে অন্তত 80-90% লোকে পানি ঠিকমতো পাবে। পিরোজপুর পৌরসভায় বসবাস 2 লক্ষাধিক মানুষের। সময় সংবাদ, পিরোজপুর। ভবনের ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা, বের হয়ে গেছে রড, নেই দরজা, জানালা ও সীমানা প্রাচীর। এমন দশা পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকি জেনেও বিদ্যালয়ে আসছেন শিক্ষার্থী শিক্ষকরা। তবে দ্রুত ভবন নির্মাণের কথা জানিয়েছে শিক্ষা প্রকৌশলী বিভাগ। সুজন দামের ছবি ও মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য নিয়ে রিপোর্ট। ভবনের ছাদ থেকে খসে পড়ে পলেস্তরা, বের হয়ে গেছে রড, নেই দরজা, জানালা ও সীমানা প্রাচীর। এ চিত্র পটুয়াখালীর ধোপারহাট এলাকার পাঙ্গাশিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের। এতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সর্বদাই থাকেন আতঙ্কে। দ্রুত ভবনটি মেরামত না করা হলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তাদের। বিদ্যালয়ের শৌচাগারেরও বেহাল দশা, এমনকি ভবনটিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান। আমাদের স্কুলের ব্ল্যাকবোর্ড ভাঙা, অন্যান্য স্কুলের অনেক সুবিধা আছে, ডিজিটাল মাধ্যমের সাহায্যে তারা পড়াশোনা করে। আমাদের স্কুলে জানালা নাই, তারপরে ভীম নাই, যে কারণে আমরা প্রচন্ড গরমের সময় ক্লাসও করতে পারি নাই। স্কুলের সীমানা প্রাচীর নেই, মেয়েরা এখানে নিরাপদে খেলাধুলা করতে পারে না। মাঝে মাঝে 7-10-এ পড়ে, 10-এ পড়া সত্ত্বেও আমাদের খুব ভয়ে ক্লাস করতে হয়। নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে যাতে পরবর্তীতে এটা একটা ভবন বা এ ধরনের কোনো ভালো ব্যবস্থা করা যায় সে বিষয়ে আমরা পদক্ষেপ নেব। 37 বছরের পুরানো এই শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় 200 শিক্ষার্থী রয়েছে। তাদের পাঠদানে নিয়োজিত 13 জন শিক্ষক। সময় সংবাদ, পটুয়াখালী। প্রকৃতির রানী খ্যাত ভোলার চর কুকরিমুকরি, তবে প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব ও অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে চলতি মৌসুমে কাঙ্ক্ষিত পর্যটকের সমাগম ঘটেনি এখানে। তাড়ুয়া সি বিচে ওঠানামার জেটি ভেঙে বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। তারপরেও ভ্রমণ পিপাসুরা প্রকৃতির সঙ্গে ক্ষণিকের সখ্যতা করতে পেরে মুগ্ধ। নাসির উদ্দিন লিটনের রিপোর্ট, ছবি তুলেছেন উৎপল দেবনাথ। ইট পাথরের নগর ছেড়ে সাগরের মাতাল হাওয়ায় গা জুড়াতে দল বেঁধে ভোলার কুকরিমুকরিতে প্রকৃতি প্রেমীদের আনাগোনা। সাপ্তাহিক বন্ধ ও ছুটির দিনে পর্যটকের সংখ্যা বেশি থাকে। কুকরিমুকরির নির্জন সবুজ বন, নির্মল বাতাস আর সাগর তীরের নীল আকাশে অতিথি পাখির খুনসুটির মতো নয়নাবিরাম দৃশ্যে মুগ্ধ ভ্রমণ পিপাসুরা। কুকরিমুকরি ঘুরতে আসা পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান নারিকেল বাগান। এখানে দাঁড়িয়ে সামনে তাকালেই মনে হয় সাগরের শুভ্র সাদা মেঘ আর দিগন্ত বিস্তৃত আকাশ আলিঙ্গন করছে। তাঁবুতে রাত কাটানো পর্যটকদের সকালের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে। সূর্যোদয় আর সূর্যাস্তের মোহনীয় দৃশ্য আরো উপভোগ্য। আর্টিফিশিয়াল ব্যাপারটা আসলে যেমন শহরের রিসোর্টে আমরা যখন যাই প্রাকৃতিক যে ব্যাপারটা উপভোগ করতে, কিন্তু ওই জিনিসটা আসলে পুরোপুরি প্রকৃতির যে স্পর্শটা আমাদেরকে দিতে পারে না। আমরা হাঁটতে অনেক কষ্ট হয়েছে, সুন্দর লাগছে দেখতে, তারপরেও কষ্ট হয়েছে, আরো সহজে আসতে পারতাম যে যোগাযোগ ব্যবস্থাটা আরো ভালো হতো। যদি আরেকটু ইমপ্রুভ করা যায় তাহলে আগামী দিনগুলোতে হয়তো পর্যটন শিল্পটা আমরা আরো আগে নিতে পারবো।
তবে আগের মতো এবার আর এখানে নেই পর্যটকদের বিশ্রামের রেস্টিং বেঞ্চ, ছাতা, খাবার সুবিধা সহ প্রয়োজনীয় অনেক কিছুই। তারুয়া বিচে নৌযান ভেড়ানো ও পর্যটকদের উঠানামার জন্য নির্মাণ করা একমাত্র জেটিটি ভেঙে পড়ে আছে। এমনকি যাতায়াতের জন্য নেই উন্নত কোনো বাহনও। এতে চলতি মৌসুমে আশানুরূপ পর্যটকের দেখা না মিলায় লোকসানে মৌসুমী ব্যবসায়ীরা। অন্যান্য মানে বিছানার দিকে ছাতা ছিল, গার্ড ছিল, ওটা আমার অনেক সুন্দর ছিল। তারপর বসার মতন, শোয়ে যাওয়ার মতন ডেলান্সি ছিল, এগুলো এবছর কিছুই নাই। একটা টয়লেট আছে সারা বিচে আর একটা টিউবওয়েল আছে। আর আগে আপনার রেস্টিং বেঞ্চ ছিল কিছু, আপনার পিকেএসপি থেকে দিছিল, এখন ওই সংস্থাটা বন্ধ করে দিছে। আপনার রেস্টিং বেঞ্চ নাই, বিচে কেউ এসে রেস্ট নিতে পারেন আর অতির ভিতরে। তবে পর্যটকদের জন্য আরো সুযোগ বাড়ানোর কথা জানিয়েছে বন বিভাগ। আমরা উপকূলীয় বন বিভাগ ভোলার পক্ষ থেকে আরো সুযোগ সুবিধা বাড়ানোর জন্য চেষ্টা করছি। আপনি হয়তো অবগত আছেন, আমাদের চর কুকরিমুকরিতে একটি 800 মিটার ফুট ট্রেইল নির্মাণ কাজ চলমান আছে। গত বছরের জানুয়ারিতে চর কুকরিমুকরির সৌন্দর্য দেখতে লক্ষাধিক পর্যটক আসলেও এবার তা অর্ধেকে নেমে এসেছে বলছেন সংশ্লিষ্টরা। নাসির উদ্দিন লিটন, সময় সংবাদ, ভোলা। দেখছেন সকালের সময়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ভারত চাপে থাকবে। টাইগারদের হারানো সহজ হবে না বলে মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। বিপিএলে ম্যাচ না পেলেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তর উপর পূর্ণ আস্থা রাখছেন মোহাম্মদ আশরাফুল। যদিও এবারের আসরে ব্যাটারদের চেয়ে বোলারদের চ্যালেঞ্জ বেশি থাকবে বলে মন্তব্য করেন জাভেদ ওমর বেলিম। এদিকে এদিনও কালো পর্দা দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন করেছে ক্রিকেটাররা। ছুটি কাটিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন নাসুম, নাহিদ রানা ও তাসকিন আহমেদ। মুশতাক আহমেদ পাকিস্তানের সেরা স্পিনারদের একজন। তার দেশই হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি, যেখানে পেসারদেরই দাপট দেখা যায়। এমন কন্ডিশনে নাসুমদের দিতে হবে কঠিন পরীক্ষা। তবে স্পিনারদের বেশ ভালোভাবেই প্রস্তুত করছেন মুশতাক, দিচ্ছেন নতুন টোটকা। যদিও চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের প্রথম লড়াইটা হবে দুবাইয়ে, তাও আবার শক্তিশালী ভারতের বিপক্ষে। এই টুর্নামেন্টে কখনই ভারতকে হারাতে পারেনি টাইগাররা। তারপরও সাবেক অধিনায়কের মতে ম্যাচে টিম ইন্ডিয়া থাকবে কিছুটা চাপে। ভারত খুব ভালো দল, কিন্তু চাপে পড়তে পছন্দ করে না। আমরা কিন্তু দেখেছি কয়েকবার চাপে ভেঙে পড়তে, এবং তারা আসলে যখন বাংলাদেশের সাথে খেলে আমার মনে হয় তারা একটু বাড়তি চাপেই থাকে। আপনার যদি আমরা হিসাব করে দেখি, তাহলে ভারত দলকে আপনাকে মানতে হবে তারা অনেক এগিয়ে আছে। তাদের দলে অনেক চ্যাম্পিয়ন প্লেয়ার, ম্যাচ উইনিং প্লেয়ার অনেক বেশি, কিন্তু ভারত কিন্তু আমাদের সাথে খেলার সময় চাপে থাকে, এবং চাপের মুখে তারা সবসময় তাদের সেরা ক্রিকেটটা খেলে। টিম ম্যানেজমেন্টের সবচেয়ে বেশি দুশ্চিন্তা নাজমুল হোসেন শান্তর অফ ফর্ম। বিপিএলও পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ পাননি টাইগার অধিনায়ক। যদিও ছন্দে ফিরতে সর্বোচ্চ চেষ্টা করছেন তিনি, তার উপর পূর্ণ আস্থা রাখছেন মোহাম্মদ আশরাফুল। শান্ত খেলতে পারেনি, হয়তো বা কী হবে, কিন্তু আমি মনে করি যে সবচেয়ে ভালো সে পারফরমেন্স করতে পারবে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে। কারণ এই সময়টা সে ইন্ডিভিজুয়াল ট্রেনিং করতে পেরেছেন। 50 ওভার খেলার জন্য যেভাবে প্রিপারেশন নেওয়া উচিত সেই প্রিপারেশনটা সে নিতে পেরেছেন। পাকিস্তানের মাটিতে গতির ঝড় তুলে আলোচনায় এসেছিলেন নাহিদ রানা। ভারতের বিপক্ষেও দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছেন ডানাতি এই পেসার। হেড কোচ ফিল সিমন্সেরও তাকে নিয়ে অনেক আশা। তাসকিন সাকিবের ওপরও ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। যদিও মেগা আসরে তাদের সামনে চ্যালেঞ্জ থাকবে অনেক বেশি। ব্যাটিং নিয়ে আমি মনে হয় না এই পাকিস্তান চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড থাকবেন। তক্তা উইকেটে বলি খুব ভালো উইকেট হবে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বোলারদের ক্ষেত্রে। আপনি যদি দেখেন ওয়েস্ট ইন্ডিজে আমরা একদম তক্তা উইকেট পেয়েছি, আমরা টপ রান করেছি, কিন্তু আমরা অনায়াসে হেরে গিয়েছি। বাট আমার ব্যাটিং নিয়ে এই সিরিজ এত ভোগাবে না, বাট বোলিংটা খুব চ্যালেঞ্জিং হবে। যে উইকেটে হোক, এখন তাসকিন অনেক লেবার বোলিং করে, অনেক বুদ্ধি নিয়ে বল করে। মুস্তাফিজ আছে, সাকিব আছে, আশা করি সবাই ভালো বল করবে। এদিকে এদিনও কালো পর্দা দিয়ে অনুশীলন করেছে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলনে প্রথমবারের মতো যোগ দিয়েছেন নাসুম আহমেদ, নাহিদ রানা, তাসকিন আহমেদরা। ছুটি কাটিয়ে এখনো ফেরেননি মেহেদি মিরাজ ও পারভেজ ইমন। আর বরিশালে বিপিএলের ট্রফি উদযাপনে যাওয়ায় অনুশীলনে ছিলেন না স্কোয়াডে থাকা শান্ত, রিশাদ, মুশফিক ও মাহমুদুল্লাহ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ম্যাচকে সামনে রেখে 38 জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হ্যাভিয়ার কাবরেরার দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন শেফিল্ড ইউনাইটেডের ফুটবলার হামজা চৌধুরী। এছাড়াও আছেন আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। এই দুজন সহ স্কোয়াডে নতুন মুখের সংখ্যা 6। 25 মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
প্রত্যাশিতই ছিল, এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরীকে রেখে এশিয়ান কাপ বাছাইয়ের প্রাথমিক স্কোয়াড দিয়েছে বাংলাদেশ। ৩৮ সদস্যের তালিকা সংক্ষিপ্ত হবে সৌদি আরব ক্যাম্পের পর। গোলরক্ষকের তালিকায় আছেন মিতুল সহ ৫ জন। প্রথমবারের মতো লাল সবুজের স্কোয়াডে রাখা হয়েছে মোহামেডানের সাকিব আল হাসানকে। ফিরেছেন আনিসুর রহমান জিকো। বিশ্বনাথের ইনজুরিতে চিন্তাটা বেশি রক্ষণভাগ নিয়ে, তাই প্রাথমিক স্কোয়াডে সর্বোচ্চ ১৩ জনের নাম তালিকায়। নতুন মুখ জাহিদ হোসেন শান্ত। ফিরেছেন তারিক কাজী। ঘরোয়ায় ব্রাদার্স ইউনিয়নের হয়ে পারফরমেন্সের পুরস্কার পেলেন সুশান্ত ত্রিপুরা। তবে আসল চমকটা মিডফিল্ডে। সবচেয়ে বড় আর আরাধ্যের নাম হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেডের এই ডিফেন্সিভ মিডফিল্ডার ছাড়া ফেরানো হয়েছে জামাল ভুঁইয়াকে। হামজা জামালের সঙ্গে মধ্যমাঠে তৃতীয় প্রবাসী হিসেবে জায়গা করে নিতে পারেন ফাহমেদুল ইসলাম। ১৮ বছরের ফুটবলার খেলেন ইতালির ৪র্থ ডিভিশনের ক্লাব আলবিও কালচোর হয়ে। কাবরেরার পরীক্ষায় টিকে গেলে হামজার সঙ্গে লাল সবুজের জার্সিতে দেখা যেতে পারে এই তরুণকে। Fahmedul Islam, which is a player which is playing in Italy in the Serie D for Olbia Calcio. তবে ভারতের মাটিতে বাছাই পর্বে পরীক্ষাটা থাকবে ফরওয়ার্ডদের। গোলঘরা কাটাতে নিজেদের প্রমাণের বিকল্প নেই মোরসালিন নোভাদের। ঘরোয়ার পারফরমেন্সে ফরওয়ার্ডদের তালিকায় নতুন ২ মুখ আরিফ ও আলামিন। ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। এরপর যাবে সৌদি আরব। কন্ডিশনিং ক্যাম্প শেষে আবারও দেশে ফিরবে কাবরেরা বাহিনী। শিলংয়ে ২৫ মার্চের আগে ম্যাচ ভেন্যুতে ৪ দিনের অনুশীলন। সেখানেই দলের সঙ্গে যোগ দেবেন হামজা। সাব্বির মিথুন, সময় সংবাদ। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্রধান উপদেষ্টার সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি। ভোটের সময় নিয়ে হবে আলোচনা। বর্তমান পরিস্থিতিতে নির্বাচন হলে ইলেকশন জেনোসাইডের শঙ্কা জামায়াতের। ১৩ বছরেও আলোর মুখ দেখেনি সাগর রুনি হত্যা মামলা। ১১৫ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন জমার তারিখ। শিগগিরই রহস্য উদ্ঘাটন হবে আশা পিবিআই প্রধানের। এবং সেবানিতে এসে ফিরছেন রোগ নিয়ে। ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে দক্ষিণাঞ্চলের স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলো। নেই যথাযথ বর্জ্য ব্যবস্থাপনা। এক্ষুনি সতর্ক হওয়ার তাগিদ। এই ছিল সকালের সময়। সঙ্গেই থাকুন সময়ের।